আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে সাকিবস ক্লাসরুমে। তো তোমরা থাম্বনেলটা দেখেই বুঝে ফেলেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা হেলানো তল তথা আনত তল নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তো আমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার বইয়ের নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই হেলানো তলের ম্যাথগুলো দিয়ে অনেক কোশ্চেন আছে। তো আজকে আমি আশা করি যদি তোমরা আমার এই ফুল ভিডিওটা দেখো, এই হেলানো তল সম্পর্কিত যে সকল কোশ্চেন তোমাদের মনে রাইজ হয় তা ইনশাল্লাহ তোমরা আনসার পেয়ে যাবে। তো চলো শুরু করি। তো প্রথমেই এখানে দেখো হেলানো তল এবং ঘর্ষণ। তো আমি প্রথমে একটু ঘর্ষণ নিয়ে কথা বলতে চাই। ঘর্ষণটা আসলে কি দেখো, আমরা জানি যে ঘর্ষণ হচ্ছে একটা বল, একটা ফোর্স। এই ক্ষেত্রে আমরা এটাকে দুইটা সেগমেন্টে নিতে পারি, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণটা কি? স্থিতি ঘর্ষণ কিন্তু অফকোর্স দুইটা স্থির তলের মধ্যে হবে। স্থির তল, যেমন আমি যদি বলি আমি এই ফ্লোরে দাঁড়াই আছি, তাহলে আমি স্থির আছি এবং ফ্লোরটাও স্থির, তাহলে আমার পা এবং ফ্লোরের তল এই দুইটার মধ্যবর্তী স্থানে যে ঘর্ষণ বলটা এখন কাজ করতেছে ওইটাকে বলতেছি আমরা স্থিতি ঘর্ষণ। আর গতীয় ঘর্ষণের বেলায় আমরা যদি কোনো একটা বস্তুকে টেনে নিয়ে যাই, বস্তুটাকে যদি গতিশীল করি কোনো একটা ফ্লোরের উপর দিয়ে, তাহলে ওই ফ্লোর আর ওই বস্তুর মধ্যবর্তী যে ঘর্ষণ বল ওইটাকে আমরা বলতেছি গতীয় ঘর্ষণ। তো চলো আমরা এই হেলানো তলটাকে শিখার আগে একটু সমতলে কোনো বস্তু রাখলে স্থিতি ঘর্ষণের বেলায় তার প্রযুক্ত বল, কার্যকরী বল এবং ত্বরণগুলো কেমন হচ্ছে, আর গতীয় ঘর্ষণের বেলায় প্রযুক্ত বল, কার্যকরী বল এবং ত্বরণটা কেমন হচ্ছে, আগে এটা একটু দেখে নিই। তো খেয়াল করো, আমরা প্রথমে একটা একটা তল কনসিডার করি এবং এটা একটা প্লেন, একটা সমতল। আমি যদি এখানে একটা বস্তুকে রাখি, এম ভরের একটা বস্তুকে রাখি, তাহলে আমরা কি জানি বলতো? আমরা জানি কোনো বস্তুর ওজন সরাসরি তার ভার কেন্দ্র থেকে একদম নিচের দিকে ক্রিয়া করে, খাড়া। তাহলে অফকোর্স এটা যদি তার ভার কেন্দ্র হয় একদম নিচের দিকে, তার ওজনটাকে ক্রিয়া করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি তার ওজন এম জি। ক্লিয়ার? এরপরে এই ওজনটাকে নালিফাই করার জন্য ঠিক এই তল কিন্তু এই তলের সাথে লম্ব বরাবর খাড়া উপরের দিকে একটু বাঁকা হয়ে যাচ্ছে, একটা প্রতিক্রিয়া দেয়, অবিলম্বিক প্রতিক্রিয়া। কেন অবিলম্বিক প্রতিক্রিয়া? কারণ এটা তলের সাথে লম্ব হয় অলওয়েজ। প্রতিক্রিয়া বল আমি যেই তলে বস্তুটাকে রাখতেছি, হোক সে সমতল, হোক সে হেলানো তল, হোক সে বক্রতল, সব সময় সেটা তলের সাথে লম্ব হয়। তাহলে এই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল আর। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়। তো তুমি এটার ব্যাখ্যা দুই ভাবে দিতে পারো। প্রথম এক্সপ্লেনেশনটা দিতে পারি আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। কি? সেটা ছিল প্রত্যেক ক্রিয়ারই সমান এবং ঠিক তার বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া রয়েছে। তাহলে যেহেতু ওজন নিচের দিকে ক্রিয়া করে এবং বস্তুটা যেহেতু স্থির, তাহলে অফকোর্স এই ওজনের সমান এবং বিপরীতমুখী হয়ে আর এই তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। এটা একটা এক্সপ্লেনেশন হতে পারে। আরেকটা ব্যাখ্যা তুমি দিতে পারো এইভাবে যে তুমি যদি একটু অবজারভেশন করো, ধরো এই আর নাই, আর নাই মানে কি? আর এর মানটা হচ্ছে শূন্য ধরে নাও, তাহলে কি হইতো বলো তো? এখানে ক্রিয়া করতেছে অনলি ওজন। তাহলে কিন্তু এই আর যদি না থাকতো, ওজনটাকে যদি নালিফাই না করতো, তাহলে কিন্তু এই বস্তু তার ওজন নিয়ে সরাসরি সেই তলের ভিতরে ঢুকে যেত। যেমন আমার ওজন যদি এই প্রতিক্রিয়া মানে এই ফ্লোরের চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু আমি ফ্লোরের নিচে ঢুকে যাব যদি আর না থাকে প্রতিক্রিয়া। তাছাড়া যদি এরকম হইতো যে আর আছে বাট সমান না, আরটা কি? আর এই এমজির চেয়ে অনেক বড়, মানে আমার ওজন এই ফ্লোর যে প্রতিক্রিয়া দিচ্ছে তার চেয়ে অনেক কম, তাহলে কি হইতো? ফ্লোরের প্রতিক্রিয়া কারণ আমি উপরের দিকে উঠে পড়তাম, মানে আমি বেশি উঠতাম, কিন্তু এরকম তো হই না, আমি স্থির। তার মানেটা কি? তার মানে হচ্ছে অফকোর্স এই আর এমজি এর সমান। ঠিক আছে? তো এখন যদি আমি লিখি স্থিতি ঘর্ষণের বেলায় প্রতিক্রিয়া বলের মান কি হবে বলতো? দুই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলের মানটা কি হবে? আর আর এর মান কিন্তু এমজি হবে। তো এখানে আমরা লিখতে পারি যে 3 নাম্বার সেগমেন্টটা দিয়া যে প্রতিক্রিয়া এখানে আর
আর সমান সমান হবে mg। দেখো বুঝতেছো কিনা? ঠিক এটা গতীয় ঘর্ষণের বেলায়, গতীয় ঘর্ষণের মধ্যে কি হবে, জাস্ট বস্তুটাকে আমি গতিশীল করতেছি, কিন্তু দুই ক্ষেত্রে কি হবে বলো তো, প্রতিক্রিয়াটা সেম হবে। প্রতিক্রিয়া আর সমান সমান mg। ক্লিয়ার? তো প্রথমে আমরা একটু স্থিতি ঘর্ষণের বেলায় সবকিছু করতেছি, যাই হোক। তো এখন ধরো আমি এই বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করতেছি, এখনো গতিশীল করি নাই, আমি ঠিক এই দিকে তলের সাথে সমান্তরাল একটা ফোর্স প্রয়োগ করলাম, একটা টান বল, আমি একটা দড়ি দিয়ে বস্তুটাকে ওইদিকে টানলাম, এবং সেই টান বলের মানটা ধরো টি, ঠিক আছে? এবং যে তলের মধ্যে আমি রাখছি বস্তুটা, এই তলটা একটা অমসৃণ তল। অমসৃণ তল মানে কি, ঘর্ষণ বল আছে, আর মসৃণ তল মানে কি, ঘর্ষণ বল নাই। তার মানে আমি যদি এই দিকে ফোর্সটা দেই, এই দিকে যদি টান বল প্রয়োগ করি, আমরা জানি ঘর্ষণ বল সবসময় গতিতে বাধা সৃষ্টি করে, গতির বিরুদ্ধে কাজ করে। তার মানে তুমি যেই দিকে ফোর্স প্রয়োগ করবা, প্রযুক্ত বলটা দিবা, ঠিক তার বিপরীতে ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে অফকোর্স আমি কিন্তু বলতে পারি এই টিটাকে নালিফাই করার জন্য ঠিক এই দিকে ঘর্ষণ বল তথা এফএস ক্রিয়া করবে। কেন এফএস লিখলাম? কারণ এটা স্থিতি ঘর্ষণ। কিভাবে বুঝলাম? কারণ আমি ফোর্স প্রয়োগ করছি ঠিকই, বাট বস্তুটাকে আমি গতিশীল করতে পারি নাই, মানে এই বস্তুটা এখনো স্থির অবস্থায় আছে। তাহলে আমি কি বলতে পারি না যে টি আর এফএস পরস্পর সমান? টি মানে কিন্তু প্রযুক্ত বল, কারণ তুমি যেই বলটা প্রযুক্ত করছো। তাহলে এখানে আমি লিখি যে প্রযুক্ত বল সমান সমান টি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এখন এই টি আর এফএস কিন্তু পরস্পর সমান। কেন সমান? কারণ আমি বলছি বস্তুটা স্থির আছে। কিভাবে বুঝলাম স্থির আছে? কারণ প্রশ্নের মধ্যে এফএস এর মান দেওয়া থাকবে, আর এফএস কাকে নির্দেশ করে? স্থিতি ঘর্ষণকে নির্দেশ করে। আর স্থিতি ঘর্ষণ তো বস্তু স্থির না থাকলে সৃষ্টি হয় না। তাহলে তুমি এদিকে ফোর্স প্রয়োগ করছো, বাট বস্তুটা স্থির। দ্যাটস হোয়াই এই টি আর এফএস পরস্পর সমান না হলে তো দুইটাকে নালিফাই করতো না। তাহলে আমি এখানে বলতে পারি টি সমান সমান এফএস। ক্লিয়ার? এখন এফএস এর সূত্র তো তোমরা জানো, এফএস মানে কি, মিউ এস আর। এটা আমি ধরে নিলাম তোমরা জানো। তাহলে এখানে আমি লিখতে পারি এফএস সমান সমান মিউ এস আর। আর আর এর মান একটু আগে তুমি দেখলে এমজি, তাহলে তুমি টোটালি লিখতে পারো মিউ এস এমজি ইজ ইকুয়ালস টু টান বল টি, যেটাই প্রযুক্ত বল। এখন কার্যকরী বলটা কি হবে? আচ্ছা বলো তো, এখানে কি আসলে কার্যকরী বল আছে? নাই তো। কেমনে বুঝলাম? কারণ বস্তুটা স্থির আছে। বস্তুটার উপর যদি কোনো ফোর্স থাকতোই, যদি কার্যকরী বল থাকতোই, তাহলে তো বস্তুটার কিছু স্মরণ ঘটতো, কিন্তু বস্তুটার তো কোনো স্মরণ ঘটে নাই। তার মানে আমরা বলতে পারি এইখানে কার্যকরী বল এফ সমান সমান শূন্য। কিভাবে বুঝলাম? কারণ টি আর এফএস তো সমান। কার্যকরী বলের সূত্র কি ছিল? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে প্রযুক্ত বল টি, ঘর্ষণ বল এফএস, এবং যেহেতু দুইটা সমান তাহলে বিয়োগফল কত হবে? শূন্য। তাহলে এই যে কার্যকরী বল এখানে শূন্য। ক্লিয়ার? আর বাকি আছে কার্যকরী ত্বরণ। ত্বরণ যদি কার্যকরী বল নাই থাকে তাহলে ত্বরণ থাকবে? থাকবে না তো। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্বরণ এ সমান সমান শূন্য। দেখে বুঝতে পারতেছো কিনা? তাহলে এই কেসের জন্য এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের বেলায়। চলো আমরা একটু গতীয় ঘর্ষণের দিকে তাকাই। খেয়াল করো, গতীয় ঘর্ষণের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা তো এমজির সমান, আমি আগেই দেখাই দিছি। বাকি আছে প্রযুক্ত বল, কার্যকরী বল এবং ত্বরণটা বের করা। তো তুমি খেয়াল করো, তুমি ওই সময় বলছিলাম টি প্রয়োগ করার পরেও বস্তুটা স্থির। এখন বলতেছি না, টি প্রয়োগ করে আমি বস্তুর স্মরণ ঘটাইছি। তাহলে যেহেতু আমি এইদিকে স্মরণটা ঘটাইছি, তাহলে তো এফএসটা এদিকে ক্রিয়া করে। কিন্তু এখন আর এফএস বলবো না, এখন কি বলবো? এখন আমি বলবো এফ কে। কেন? কারণ এটা গতীয় ঘর্ষণ। কিভাবে বুঝলাম গতীয় ঘর্ষণ? কারণ বস্তুটার স্মরণ ঘটছে। আমি বলছি এবার টান দিয়ে বস্তুটাকে স্মরণ ঘটাইছি, তাহলে অফকোর্স এবার কিন্তু এফ কে হবে। তাহলে এখন বলো তো প্রযুক্ত বলটা কত হবে? এখন কিন্তু প্রযুক্ত বল বলতে টি বুঝাইছি আমরা। প্রযুক্ত মানে যেটা তুমি বাহ্যিকভাবে দিলা। তাহলে এইখানে প্রযুক্ত বলটাকে আমি বলতেছি টি। ক্লিয়ার? আর কার্যকরী বলটা কি? কার্যকরী বলটা হচ্ছে এই টি এইদিকে আর এফএস এইদিকে। তাহলে নিট ফোর্স, যেহেতু টি আর এফ কে এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে ভেক্টরের সূত্র অনুসারে তুমি জানো, যদি দুটি বলের বা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তাহলে তাদের বিয়োগফলটা 180।
তাহলে অফকোর্স আমি বিয়োগ করবো এই দুটার মধ্যে, কিন্তু প্রশ্ন হচ্ছে কার থেকে কার বিয়োগ করব। তাছাড়া তুমি এভাবেও জানো কার্যকরী বল সমান সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এখানে টি আর এফ কে যদি আমি পরস্পর বিয়োগ করি, টি মাইনাস এফ কে সমান সমান এম এ, ঠিক না? এম এ মানেই তো কার্যকরী বলটা, নিট ফোর্স, এটাই মানে এফ। ক্লিয়ার কি না? তার মানে কার্যকরী বল এফ সমান সমান টি মাইনাস এফ কে। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া কেন আপনি এফ কে মাইনাস টি লিখলেন না? এটার একটা এক্সপ্লেনেশন হইতে পারে, আমরা জানি কার্যকরী বল সমান সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এটা দেখবো আসলে কোনটা বড়। যেহেতু সরণ এইদিকে আমি ঘটাইছি, তাহলে অফকোর্স টি এর মানটা বড়, সরণ ওইদিকে ঘটাইছি, তাহলে এফ কে টা ছোট, এই কারণে টি মাইনাস এফ কে এই নিট ফোর্সটা হইতেছে এটার উপর মানে কার্যকরী। ঠিক আছে, তাহলে কার্যকরী বল কিন্তু পাই ফেললাম। এবার লাগে কি কার্যকরী ত্বরণ। এই যে খেয়াল করো, তুমি একটু আগে লিখছো এফ টি মাইনাস এফ কে সমান সমান এম এ, তাহলে এখান থেকে যদি তুমি ত্বরণের মানটা নিয়ে আসো, এ সমান সমান হইতেছিল টি মাইনাস এফ কে বাই এম। দেখা পাচ্ছ কিনা? আর এই যে প্রতিক্রিয়া একটু আগে তুমি হিসাব করছো, তো এই হচ্ছে এই ফিগারের জন্য গতীয় ঘর্ষণের বেলায় প্রযুক্ত বল, কার্যকরী বল, ত্বরণ, প্রতিক্রিয়া, আর স্থিতি ঘর্ষণের বেলায় এইগুলো। ঠিক আছে, তো চলো আমরা একবার একটু আচ্ছা এখন দেখো আমরা আরেকটা কেস দেখি। ধরো তুমি তো প্রথমে বস্তুটাকে এই দিকে টানছিলা, এখন ধরো তুমি এই তলের সমান্তরালে তুমি বস্তুটাকে এইভাবে টানতেছো। দেখো এই তলের সাথে এইটা কিন্তু এটা কিন্তু সেম, কারণ পরস্পর সমান্তরাল, আমরা ভার কেন্দ্র থেকে হিসেবটা করতেছি। তুমি ইচ্ছে করলে এইখানে সবগুলো বল দেখাইতে পারতো এই পয়েন্টে, বাট এইখানে দেখানো উত্তম, ইট ডাজেন্ট ম্যাটার যেখানে দেখাও। তো এখন ধরো তুমি বস্তুটাকে মানে এইভাবে না টেনে, ওই সময় তো এদিকে টানছিলাম, আমরা এখন এই দিকে টানলাম। মানে বিষয়টা হচ্ছে আমরা এই বস্তুটাকে একটা দড়ি দিয়ে এই দিকে টানলাম, এবং কত কোণে টানলাম? এই থিটা কোণে টানলাম। ঠিক আছে, তো এবার আমরা দেখবো স্থিতি ঘর্ষণের বেলায় সূত্রগুলো কি হচ্ছে আর গতীয় ঘর্ষণের বেলায় কি হচ্ছে। তাকাও, তুমি একটু দেখো যে এইখানে টি এর দুইটা উপাংশ পাওয়া যায়, একটা হচ্ছে লম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে আমরা জানি যেদিকে থিটা নেওয়া হয় ওই দিকে আমরা cos থিটা নিতে পারি। তাহলে এই দিকে আমার হচ্ছে টি cos থিটা, অর্থাৎ টি এর একটা উপাংশ এই দিকে কাজ করবে আর আরেকটা উপাংশ এই দিকে কাজ করবে, সেটা কি টি sin থিটা। ঠিক আছে, এখন দেখো আমি কিন্তু টি এর দুইটা উপাংশ ভাগ করে দিছি। কেন উপাংশ ভাগ করে দিছি? কারণ আমি এই দিকে টানার ফলে সম্পূর্ণ বলটা তো আর এইদিকে হবে না, এইটার কিছু অংশ এদিকে যাবে, কিছু অংশ ওইদিকে যাবে। তাহলে এই দিকে কোন অংশ থাকবে? টি cos থিটা, ওইদিকে টি sin থিটা। এখন তাকায় দেখো, এখন এই যে টি sin থিটা এটা কিন্তু এই আর এর সাথে একসাথে হয়ে ক্রিয়া করতেছে। তাহলে এখন কিন্তু তুমি যদি উপর সমান সমান নিচ লিখতে চাও, মানে আর সমান সমান এমজি, তাইলে কিন্তু তুমি পারবা না, কারণ আর এর সাথে আবার কি অ্যাড হইছে? টি sin থিটা। তাহলে আমি কিন্তু এখন প্রতিক্রিয়াটা কি লিখতে পারি বলো? তাহলে প্রতিক্রিয়াটা হবে আর প্লাস এমজি, সরি আর প্লাস টি sin থিটা সমান সমান হবে এমজি। ক্লিয়ার? তাহলে এইখান থেকে তুমি এখন আর এর মানটা বের করতে পারো, এমজি মাইনাস টি sin থিটা। দেখো বুঝতেছো কিনা? তাহলে আমি প্রতিক্রিয়ার মানটা বের করে ফেললাম। এবার দরকার কি? প্রযুক্ত বল। তুমি খেয়াল করো, টি টান দিছো ঠিকই, বাহ্যিক বল টি ঠিক আছে, বাট টি প্রযুক্ত হয়েছে কতটুকু? cos থিটা পরিমাণ। কিন্তু প্রযুক্ত মানে কি? যেটা তোমার সরণটা ঘটাইছে। তাইলে টি cos থিটা কিন্তু এইদিকে সরণ ঘটাইছে, টি না, কিন্তু টি তো নাই এখন, কারণ টিটাকে তো আমি দুইটা ভাগ করে ফেললাম। তাহলে একটা আর সাথে যুক্ত হয়েছে একবার, আর বাকি এক ভাগ এটাকে এইদিকে সরণ ঘটাইতেছে। তাহলে প্রযুক্ত বল কোনটা হবে বলো? টি cos থিটা, কিন্তু টি cos থিটা। তাহলে প্রযুক্ত বল, আমি একটু কালো কালি দিয়ে লিখি এটা, তাহলে দেখতে সুবিধা হবে, টি cos থিটা। ওকে, এখন তুমি তাকায় দেখো, এটা কিন্তু স্থিতি ঘর্ষণ, তাহলে অফকোর্স বস্তুটা স্থির। কেন স্থির? কারণ এই টি cos থিটা আর এফ কে সমান। তাহলে অফকোর্স আমি লিখতে পারি টি cos থিটা সমান সমান এফ কে। কেন এফ কে লিখলাম? সরি, এফ কে না, এখন তো এফ এস হবে, কারণ স্থিতি ঘর্ষণ। তাহলে এফ এস, বুঝছো?
কেন এফএস এর সমান হলো? কারণ এটা ছিল বস্তুটা স্থির অবস্থায় আছে। কেন স্থির অবস্থায়? এই যে স্থিতি ঘর্ষণের মান দেওয়া আছে এফএস, এভাবে বুঝলাম। বা কোশ্চেনে কখনো বলা থাকবে না যে স্থিতি ঘর্ষণ, ওইখানে মিউ এস কিংবা এফএস এর মান দেওয়া থাকবে। তাহলে মিউ এস আর এফএস এর মান নির্দেশ করে কি বস্তুটা স্থির অবস্থায় ছিল। তাহলে এই হচ্ছে টি কস থিটা সমান সমান এফএস, কখন? যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে বা এফএস এর মান দেওয়া থাকে। এখন কার্যকরী বলতে কত হবে বলো? আবার আগের মতোই, এইদিকে টি কস থিটা, এদিকে এফএস, দুইটা লব দিক কত হবে? শূন্য। কেন? কারণ দুই বিপরীত দিকে আছে এবং দুইটা সমান। তাহলে এখানে কিন্তু কোনো কার্যকরী বল নাই। তাহলে আমরা লিখতে পারি এখানে কার্যকরী বল এফ সমান সমান শূন্য। যেহেতু কার্যকরী বল শূন্য, তাহলে কার্যকরী ত্বরণ এ সমান সমান শূন্য। তাহলে এটা গেল স্থিতি ঘর্ষণের বেলায়। চলো আমরা গতীয় ঘর্ষণের বেলায় দেখি। দেখো আগে আমরা প্রতিক্রিয়াটা বের করি। গতীয় ঘর্ষণের বেলায় তো প্রতিক্রিয়াটা তো আগের মতোই, আর প্লাস টি সাইন থিটা, আর প্লাস টি সাইন থিটা সমান সমান এমজি। তো এখান থেকে প্রতিক্রিয়ার মানটা তুমি নিতে পারো আর ইজিক্যালস টু এমজি মাইনাস টি সাইন থিটা। ঠিক আছে, তুমি কিন্তু এখানে এফএস এর সূত্র লিখতে পারতা, মিউ এস আর, দেন এই যে আর এর মান এখান থেকে বের করে এখানে ইনপুট করলে তুমি টি কস থিটা তো প্রযুক্ত বলের মানটা পেয়ে ফেলতাম। যাই হোক, এখন এই হচ্ছে আর এর মান। এখন চলো প্রযুক্ত বলটা দেখি। তুমি খেয়াল করো প্রযুক্ত বলটা কিন্তু এটাই টি কস থিটা, এইদিকে ক্রিয়া করছে। তাহলে আমরা অফকোর্স এটাকে লিখতে পারি প্রযুক্ত বল সমান সমান টি কস থিটা। এবং এই টি কস থিটা কিন্তু এখন এফএস এর সমান না, কারণ এখন এফএস হবে না, এখন হবে এফ কে। কারণ আমরা গতীয় ঘর্ষণ এটা চিন্তা করতেছি, অর্থাৎ বস্তুটা স্মরণ করছে। তাহলে বলো তো কার্যকরী বল কোনটা হবে? অফকোর্স এইটা মাইনাস এফ কে, আগের মতোই। কেন মাইনাস করলাম? কারণ এটা বড়। কিভাবে বুঝলাম? কারণ এইদিকে স্মরণ করছে। তাহলে শক্তি যদি বা বল যদি ওইদিকে বেশি না হইতো, তাহলে তো স্মরণ ওইদিকে করতো না। তাহলে এখানে কার্যকরী বল এফ সমান সমান এম এ, এটা না, আর এটা সমান কার সমান? টি কস থিটা মাইনাস এফ কে। ঠিক আছে, আবার কোশ্চেনে যদি বলা থাকতো যে এইদিকে ফোর্স প্রয়োগ করার পরেও স্মরণটা এইদিকেই করছে, যদি এরকম ইনকেস হইতো, তাহলে তুমি লিখতে এফ কে মাইনাস টি কস থিটা। তো যাই হোক, এইদিকে এই মাইনাস চিহ্ন যদি অনেক ঝামেলা হয় যে আমি কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, তুমি বুঝতেছো না, তখন তুমি দেখবা যে তোমার উত্তরে মাইনাস আছে কিনা। তো উত্তরে মাইনাস আসলে তুমি ঘুরে করবা, দেখবে প্লাস এসে পড়ছে, একই জিনিস। আমি আশা করি বুঝতে পারছো। তাহলে এবার বলছো ত্বরণটা বের করতে, কার্যকরী ত্বরণ। তাহলে অফকোর্স এম এ সমান সমান যদি এটা হয়, তাহলে এ সমান সমান হবে টি কস থিটা মাইনাস এফ কে বাই এম। দেখো বুঝতেছো কিনা? টি কস থিটা মাইনাস এফ কে বাই এম। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় 3 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো, তো তুমি ত্বরণ পাইছো না, তুমি বেগের সূত্র কি জানো বলো? b ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক না? তাহলে তুমি এখানে কি পাইছো বলো? ইউ তো শূন্য, এ কত? এই যে এখান থেকে পাইবা, আর টি মানে 3 সেকেন্ড, তখন এই সূত্র দিয়ে তুমি ব্যাগটা বের করে ফেলবা। আর এখানে তো কোনো ব্যাগই থাকবে না, কারণ ত্বরণই তো নাই। ঠিক আছে, কারণ স্থিতি ছিল, বস্তুটা স্থির অবস্থায় ছিল। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এখানে একটা কথা লিখে রাখছি, দেখো, সমবেগে কার্যকরী বল শূন্য হয়। ধরো তুমি এই বস্তুটাকে টি ফোর্স এদিকে প্রয়োগ করে স্মরণ ঘটাইছো ঠিকই, বাট স্মরণ তুমি ঘটাইছো ঠিকই, বাট বললো সেটা সমবেগে তার স্মরণটা ঘটে, মানে সে সমবেগে সামনের দিকে যায়। তাহলে সমবেগে কি কোন ত্বরণ থাকে? ত্বরণ কত হয়? শূন্য হয় না? তাহলে এম ইন্টু শূন্য কত হবে? শূন্য না? তখন কিন্তু টোটালটার মান কত হবে? শূন্য হবে কিন্তু, অর্থাৎ তখন এই ত্বরণের মান হবে শূন্য। ক্লিয়ার কিনা দেখো? সমবেগে যদি তার স্মরণ ঘটে, তখন তো কার্যকরী বল নাই, কারণ কার্যকরী বল মানে এম এ। তো এম এ মানে কি? টি কস থিটা মাইনাস এফ কে। তাহলে এর মান যদি শূন্য হয়, কারণ সমবেগে ত্বরণ থাকে না, তাহলে টোটাল রাশিটার মানে কিন্তু কত হচ্ছে? শূন্য হচ্ছে সমবেগের ক্ষেত্রে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যদি এখানে ধরো আবার যদি কেউ বললো যে ভাইয়া এই দিকে যদি আবার একটা ফোর্স প্রয়োগ করতে একই সাথে, আবার একই সাথে এইদিকে তিনটা একই সাথে, তখন কি হইতো? একদম সিম্পল, তোমরা এবার নিজেরাই পারবা। তো এইদিকে টি বলতো, তাহলে এইদিকে আবার যদি এটা যদি থিটা হয়, বা থিটা 1 বা থিটা 2 যাই হোক না কেন, এটা যদি টি1 হয়, তাহলে এই টি1 এর আরেকটা উপাংশ এদিকে পারবে, আরেকটা উপাংশ এদিকে পারবে। তখন এই উপাংশটা এফ এর সাথে যোগ হবে, আর এই উপাংশটা আবার আর এর সাথে যোগ হবে। তখন টোটাল আর প্লাস টি sin থিটা, টি1 sin থিটা, টোটালটা মিললে হবে এমজি সমান, আর এইদিকে এফ কে প্লাস টি cos থিটা নিতে হবে। যাই হোক, আমি আশা করি যে আমি যতটুকু মানে বুঝাইলাম তোমরা বুঝতে পারছো বিষয়টা। ঠিক আছে, তো এভাবে একাধিক বল যদি প্রয়োগ করা হয়, তোমরা এভাবে উপাংশ নিয়ে নিয়ে করবা। এখানে আরো আমি যদি বলি যে ভাইয়া এইদিকে আরেকটা ফোর্স প্রয়োগ করা হলো, তখন কি করবেন? তখন এই কোণের মান দাও থাকবে, এভাবে উপাংশ নিয়ে নিয়ে তোমার বিষয়টা করতে হবে।
তো আমি জাস্ট সিম্পল ভাবে একটা প্রাইমারি লেভেলে ধারণা দিলাম। তো এখন আমরা হেলানো তল সম্পর্কে যে ম্যাথগুলো আসে ওইগুলোর মধ্যে ঢুকবো। তো চলো। আচ্ছা দেখো, এই হচ্ছে একটা আনত তল। তো এখানে এখন আমি একটা বস্তু রাখবো। তো আমরা কেস কিন্তু আগেরটাই গতীয় কর্ষণ এবং স্থিতি কর্ষণ। তো চলো আমরা বস্তুটাকে আগে ফেলি। তো এই হচ্ছে আমার বস্তুটা। তো কোশ্চেন অনেক সময় ব্লক বলা থাকে, তো ওই বস্তুটা মানে হচ্ছে ব্লকটা। তাহলে আমরা জানি যে কোনো কিছুর ত্বরণ ওজন সরাসরি খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তো ক্রিয়া প্রতিক্রিয়াটা আমরা সবার আগে এঁকে ফেলি। চলো, এই হচ্ছে তার ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করলো, একদম খাড়া নিচের দিকে। এবং এটা কিন্তু লম্ব, যদিও আমার এখানে একটু বেঁকা হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। এই যে একদম খাড়া নিচের দিকে ক্রিয়া করলো, তাই সেটা কি ওজন এমজি। এতটুকু তোমরা জানো। এবং প্রতিক্রিয়াটা তলের সাথে লম্ব হয়। সরাসরি প্রতিক্রিয়াটা কেমন হয়? তলের সাথে লম্ব। তাহলে অফকোর্স চলো আমরা প্রতিক্রিয়া বলটা এঁকে ফেলি। এই তলের সাথে লম্ব, এটা কালো কালি দিয়ে দেখাই, তাই একটু মানে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। একদম তলের সাথে লম্ব বরাবর, এইদিকে তলের সাথে লম্ব বরাবর। তাহলে অফকোর্স এই মানটা হবে প্রতিক্রিয়া বল তথা আর। ঠিক আছে? তো এখন খেয়াল করো, প্রতিক্রিয়ার বিপরীতে কি কোনো রাশি আছে, কোনো ভেক্টর আছে, কোনো বল আছে? নাই। তাহলে টি কে কে মিনিমাইজ করবে? তুমি খেয়াল করো, তুমি একটু যদি আইকে ফেলো, একটু দেখো, এই আর এর বিপরীতে, যদিও একটু একটু বিপরীত হয় নাই, আমি একটু সুন্দর করে আঁকতে চাই। এই যে একদম এইবার একটু মোটামুটি পারফেক্ট হয়েছে, ঠিক না? দেখো, তাহলে এখন খেয়াল করো, এই আর কে নালিফাই কিন্তু করবে এই যে এই বলটা। তাহলে প্রশ্ন হচ্ছে এই বলের যোগান দিবে কে? তুমি একটু তাকায় দেখো, এই যে কোণটা আছে, এই যে এই কোণটা, এই কোণটা এই থিটার সমান। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই দে আর ইকুয়াল। কেন সমান? তুমি একটু জ্যামিতি অ্যাপ্লাই করো। দেখো, এটা যদি থিটা হয়, এই যে এইটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা হইতাছে, এই যে এই কোণটা, এই কোণটা কি 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস থিটা। মানে বিষয়টা হচ্ছে এই কোণটা হইতাছে টোটাল ত্রিভুজের কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান হবে, আমি এইদিকে একটু দেখাই, 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস থিটা। তাহলে এখানে আলটিমেটলি এটা হইতাছে 90 মাইনাস থিটা। তাহলে এই কোণের মান, ঠিক তো? আর তুমি জানো এই যে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ কোণ যদি 90 ডিগ্রি হয়, আর এই পাশের কোণটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে আমি যদি 90 থেকে এই কোণটা বিয়োগ করি, তাহলে কি থাকতেছে? 90 মাইনাস 90 প্লাস থিটা, কাটাকাটি গেলে থাকতেছে হচ্ছে থিটা। তার মানে এই কোণের মানটা থিটা প্রমাণ হয়ে গেল। এই প্রমাণটা আসে না, জাস্ট জানার জন্য তোমাদেরকে দেখাইলাম। তো তোমরা ডাইরেক্ট যদি মুখস্থ করে এটাকে থিটা বসায় দাও, নো প্রবলেম। ঠিক আছে? তো আমি এটা একটু মুছে ফেলি। ওকে, আর এদিকে একটু খিজিবিজি হয়েছে, এটাকে একটু ঠিক করে দিই। যাই হোক, আশা করি বুঝতে পারছো যে কেন এটা থিটার সমান হয়। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটু আকারটার মধ্যে একটু কারেকশন করতে হবে, কারণ আমরা সবসময় ওজনটাকে বার কেন্দ্র থেকে হিসাব করি। তো সবসময় যদি ওজনটাকে বার কেন্দ্র থেকে হিসাব করতে চাই, তাহলে কিন্তু ভার কেন্দ্র সবসময় বস্তুর মাসে ক্রিয়া করতেছে। তাহলে এইভাবে লেখা উচিত। এইবার একটা পারফেকশন আসছে। আর এই যে এই কোণের মান কত? এ থিটা। এ থিটা সমান। একটু আগে দেখালাম কেন। এখন আমি বলছিলাম এই প্রতিক্রিয়ার বেনিশ করার জন্য এইটা লাগে। এখন এই বলের যোগান কে দেয়? তুমি একটু তাকায় দেখো যে এই বলের যোগানটা দিচ্ছে এমজি এর ওয়াই অক্ষের উপাংশটা। তাহলে এই দিকে আমরা লিখতে পারি mg cos থিটা। এই যে থিটা এইদিকে, তাহলে এইদিকে cos থিটা। তাহলে এই mg এর y অক্ষের উপাংশটাই হচ্ছে r এর সমান। আর এই দিকে ক্রিয়া করবে কি বলতো? এই যে এইদিকে ক্রিয়া করবে হচ্ছে mg sin থিটা, কারণ এটার আনুভূমিক উপাংশ তুমি নিছো, এবার লম্ব উপাংশ নিবা। তাহলে এই হচ্ছে আমাদের mg sin থিটা। ক্লিয়ার কিনা বলো?
তাহলে একটা বস্তু তুমি যদি স্বাভাবিক অবস্থায় এরকম কোনো তলে রাখো তাহলে তার উপর এই ফোর্সগুলো ক্রিয়া করতেছে। এখন তোমাকে বলা হইলো যে এই হেলানো তলটা একটা অমসৃণ তল। অমসৃণ তল মানে হচ্ছে এখানে আমি এফএস এর মানটাকে হিসাব করব। আর মসৃণ তল বলা হইলে একটু আগে যে কেসগুলো দেখলাম সব ক্ষেত্রে তুমি এফএস এর মান শূন্য বসাই দিবা। বুঝছো বিষয়টা? তাহলে এখন এটাও যদি একটা অমসৃণ তল হয় তাহলে তুমি খেয়াল করো এই এমজি ওজনের কিন্তু এই এমজি সাইন থিটা উপাংশটা তাকে নিচের দিকে নিয়ে আসতেছে। আমি কোনো বাহ্যিক ফোর্স প্রয়োগ করি নাই, জাস্ট বস্তুটা এখানে রাখছি। তাহলে এই এমজি সাইন থিটা তার এদিকে সরণ ঘটাচ্ছে। তাহলে যেই দিকে সরণ ঘটায় ঠিক তার বিপরীত দিকে কি থাকে? ঘর্ষণ বল। এবং যেহেতু অমসৃণ তল তাহলে ঘর্ষণ বল প্রেজেন্ট। তাহলে আমি এই দিকে ঘর্ষণ বলের দিকটাকে দেখাতে পারি, এই যে এইদিকে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে বস্তুটাকে ধরো স্থির আছে, এইদিকে এমজি সাইন থিটাটা তাকে এইদিকে সরণ ঘটাতে চাচ্ছে। সরণ ঘটাতে চাওয়া আর সরণ ঘটানো কিন্তু এক জিনিস না। সরণ ঘটাতে চাচ্ছে আর তার বিপরীতে কাজ করতেছে কি বলতো? এফএস। ঠিক তো? যেহেতু বস্তুটাকে এইদিকে সরণ ঘটাতে চাচ্ছে এখনো সরণটা ঘটায় নাই, তার মানে বস্তুটা কিন্তু স্থির। তাহলে আমরা এবার চলো স্থিতি ঘর্ষণের বেলা প্রযুক্ত বল কি হবে। এখানে প্রযুক্ত বল বলতে আসলে কোন বলটা এদিকে ক্রিয়া করছে? এমজি সাইন থিটা। তাহলে এখানে আমি লিখি প্রযুক্ত বল সমান সমান এমজি সাইন থিটা। এবং তুমি খেয়াল করে দেখো যে বস্তুটা এখনো স্থির অবস্থায় আছে। কেন স্থির অবস্থায় আছে? স্থির অবস্থায় না থাকলে তো আর এফএস এর মান দেওয়া থাকতো না, কারণ এফএস মানে স্থিতি ঘর্ষণ গুণক আর স্থিতি ঘর্ষণ বলের মান। আর স্থিতি ঘর্ষণ বলের মান কখন দেওয়া থাকবে? যখন তল দুটা স্থির থাকবে। তাহলে অফকোর্স এই বস্তুটা কিন্তু স্থির। তাহলে এইখানে আমরা লিখতে পারি এমজি সাইন থিটা সমান সমান এফএস। ঠিক আছে? আর এই যে প্রতিক্রিয়া কার সমান হবে? এই এমজি কস থিটার সমান হবে, কারণ দুইটা দুই বিপরীত দিকে। এমজির কিন্তু আর অস্তিত্ব নাই। কেন? কারণ এমজিটাই দুই ভাগ হইয়া এইদিকে এক ভাগ ওইদিকে এক ভাগ, তাহলে এমজি তো আর থাকতেছে না। তাহলে অফকোর্স এখানে কিন্তু আমি যদি প্রতিক্রিয়া বল হিসাব করি তাহলে প্রতিক্রিয়ার মান আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা। দেখো বুঝতেছো কিনা? এমজি কস থিটা। ক্লিয়ার? আর কার্যকরী বল তো নাই। কেন? কারণ এই এফএস আর এমজি সাইন থিটা তো পরস্পর সমান, কারণ বস্তুটা স্থির। তাহলে দুইটা বিয়োগফল করলে কার্যকরী বল কত হবে? এফ সমান সমান শূন্য। যেহেতু এফ শূন্য তাহলে ত্বরণ সমান সমান কি হবে? শূন্য হবে। এই গেল স্থিতি ঘর্ষণের বেলায়। চলো গতীয় ঘর্ষণের বেলা দেখি। প্রতিক্রিয়া বলতে তো আগেরটাই আর সমান সমান এমজি কস থিটা। ঠিক আছে? আর এবার আমি বললাম যে বস্তুটাকে এভাবে রাখার ফলে বস্তুটার স্থির নাই, এই এমজি এর প্রেসারের কারণে সে নিচের দিকে নেমে আসতেছে। তাহলে অফকোর্স তার বিপরীতে এখন একটা এফ কে ক্রিয়া করবে। কেন এফ কে? কারণ এবার বস্তু গতিশীল হয়েছে আর ওই সময় বস্তুটা এদিকে বল প্রয়োগ করার ফলেও গতিশীল হয় নাই, এই কারণে লিখছিলাম এফএস। এখন গতিশীল হয়েছে, তাহলে এইদিকে নামতেছে বস্তুটা আর তার বিপরীতে এফ কে ক্রিয়া করতেছে। তাহলে এইবার বলো প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল যেদিকে সরণ করতেছে ওই দিকে থাকবে। তাহলে অফকোর্স আমি বলতেছি এখানে এমজি সাইন থিটা প্রযুক্ত বল। আর কার্যকরী বল কি হবে বলো? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে অফকোর্স কার্যকরী বল যদি এফ ধরি, এফ সমান সমান যদি এম এ হয়, এটা হবে এমজি সাইন থিটা মাইনাস এফ কে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন এমজি সাইন থিটা থেকে এফ কে বিয়োগ করলেন? এফ কে থেকেও তো এমজি সাইন থিটা বিয়োগ করতে পারতেন। তার ব্যাখ্যা একটু আগে দিয়েছি, যেহেতু এদিকে সরণ করতেছে তাহলে এদিকের ফোর্সটা বেশি। তাহলে এখন বলছে কার্যকরী ত্বরণ বের করতে। তাহলে কথা হবে জাস্ট তুমি এম দিয়ে ভাগ করে দাও। এ সমান সমান এমজি সাইন থিটা মাইনাস এফ কে বাই এম। দেখে বুঝতে পারতেছো কিনা? এইবার বলা হইলো যে এইদিকে ঠিকই তার সরণটা ঘটতেছে বাট সমবেগে কার্যকর, অর্থাৎ সমবেগে সে নামতেছে। তাহলে সবই ঠিক থাকবে, জাস্ট এই কার্যকরী বলের মান শূন্য হবে, মানে এম এ সমান সমান শূন্য। কারণ সমবেগে চলার ক্ষেত্রে এর মান থাকে না, তাহলে এই ত্বরণের মান কত হবে? শূন্য হবে। দেখো বুঝতেছো কিনা? ক্লিয়ার? তখন কিন্তু তুমি যদি বলা সমবেগে নিচে দিকে নামতেছে তাহলে কিন্তু এমজি সাইন থিটা মাইনাস এফ কে সমান সমান এম এ হওয়ার কথা ছিল, এম এ লিখলাম বাট এর মানটা শূন্য হওয়ার কারণে টোটাল জিনিসটার মান শূন্য হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রথম একটা কেসের ক্ষেত্রে আমরা স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের বেলায় হেলানো তলে কোনো বস্তু রাখলে কেমন সূত্রগুলো হয়। তুমি পরীক্ষার মধ্যে জাস্ট যদি কেসটা মনে রাখো তাহলে তুমি এই সূত্রকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। আর যারা কনসেপ্টটা বুঝছো তারা তো সূত্র মুখস্থ করার দরকার নাই, তারা জাস্ট এভাবে কনসেপচুয়ালি করে যেতে পারো।
ঠিক আছে, তো চলো আমরা অন্য একটা কেস দেখি। এই কেসটার মধ্যে কি হচ্ছে দেখো, তুমি বস্তুটা রাখলা, তো রাখার পরে তো আমরা জানি তার ভার কেন্দ্র থেকে সরাসরি নিচের দিকে তার ওজন ক্রিয়া করবে mg। ক্লিয়ার? আর এই তল লম্ব বরাবর একটা ফোর্স দিবে, সেটাকে বলতেছি প্রতিক্রিয়া বল আর। ঠিক তো, প্রতিক্রিয়া বল আর। আর আর কে বেনিশ করার জন্য ঠিক তার বিপরীত দিকে একটা ফোর্স কাজ করবে, যেটার যোগান এই mg দিবে। তো আগে আমরা এই কোণটাকে ধরে নিই থিটা, তাহলে অফকোর্স এই কোণের মান থিটা। ঠিক আছে, আর এই mg এর একটা উপাংশ এদিকে ক্রিয়া করবে আগের মতোই, mg cos থিটা। আর ঠিক এই দিকে mg sin থিটা। ক্লিয়ার? ঠিক এই দিকে mg sin থিটা। এখন প্রশ্ন হচ্ছে, এবার আমি স্থিতি ঘর্ষণের বেলা একটা কেস দেখি। আমি এবার এই বস্তুটাকে এই দিকে ধরে টান দিছি, দিলাম টান এই যে টি ফোর্স দিয়ে, দড়ি দিয়ে। এখন টান দেওয়ার পরেও আমি বললাম বস্তুটা স্থির, তার মানে স্থিতি ঘর্ষণ বল মান দেওয়া আছে। তাহলে তুমি বলো তো, তুমি যদি ওইদিকে টান দাও মানে ওইদিকে বলটা প্রয়োগ করলা, তাহলে অফকোর্স ওইদিকে স্মরণ ঘটাতে চাচ্ছ, বা ঘটাও নাই বাট চাইতেছো তো, মানে ওইদিকে ফোর্স দিতেছো, তাহলে বাধা কোন দিকে পাইবা? এইদিকে। তাহলে এইবার কিন্তু এফএস এই দিকে ক্রিয়া করবে। তাহলে এইবার আমি লিখতে পারি এই এফএস এই দিকে ক্রিয়া করবে। তাহলে এই দিকে আগে কি ছিল? mg sin থিটা, আবার এফএস এক লগে যোগ হইলো, তাহলে এই টোটাল mg প্লাস sin থিটা প্লাস এফএস এই টোটাল জিনিসটা এই টি কে বাধা প্রদান করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে বস্তুটা কিন্তু স্থির, তাহলে বস্তুটা স্থির হওয়ার কারণে তো প্রতিক্রিয়া বলটা আগের মতোই আমরা লিখে ফেলি। প্রতিক্রিয়াটা কার সমান হবে? আর সমান সমান mg cos থিটা। ঠিক আছে, আর এর মান গেল, আর mg ভ্যানিশ হয়ে গেল, বাকি আছে কে? টি mg sin থিটা প্লাস fs। যেহেতু বস্তুটা স্থির, কেমনে বুঝলাম স্থির? কারণ fs এর মান দেওয়া আছে, স্থিতি ঘর্ষণ, আমি কিন্তু এগুলো বারবার বলে দিতেছি। তাহলে অফকোর্স এই টি এই mg sin থিটা প্লাস fs এর সমান হবে। তাহলে প্রযুক্ত বলটা কি ছিল বলো? আমি যদি একটু লিখতে চাই, প্রযুক্ত বল সমান সমান টি, এটা কার সমান হবে? mg sin থিটা প্লাস fs এর সমান হবে। আর এখানে যদি আমি একটু কার্যকরী বলটা দেখাই, তাহলে 2 নাম্বার হচ্ছে কার্যকরী বল, এটা কি হবে? শূন্য হবে। কেন কার্যকরী বলের মান শূন্য? কারণ আগের ব্যাখ্যাই টি আর mg প্লাস fs sin থিটা সমান, তো দুইটা লব্ধি বের করলে কথা হবে শূন্য। ঠিক আছে, তো চলো এবার আমরা একটি গতীয় ঘর্ষণের দিকে তাকাই। খেয়াল করো, গতীয় ঘর্ষণের বেলায় কি হচ্ছে? প্রতিক্রিয়াটা তো সেম হচ্ছে, তাহলে চলো লিখে ফেলি। প্রতিক্রিয়া r is equals to mg cos থিটা। এটা কেন হয়েছে তোমরা বুঝছো? এই mg কে r নালিফাই করে দেয়। এখন আমরা যদি প্রযুক্ত বলের দিকে তাকাই, বল প্রয়োগ করছে কত? t, তাহলে প্রযুক্ত বলের মান t। এবার কিন্তু t আর mg sin থিটা প্লাস fs এর সমান না, আর এবার fs ও ক্রিয়া করবে না। এবার কি ক্রিয়া করবে? এবার f কে ক্রিয়া করবে। কেন f কে ক্রিয়া করবে? কারণ তুমি এইবার t দিয়া টান মাইরা তুমি বস্তুটার স্মরণ ঘটাইছো, বস্তুটার স্মরণ তুমি এবার ঘটাইছো। তাহলে ওইদিকে যদি ঘটাও, তাহলে অফকোর্স টি এর মানটা বড়, তাহলে এইবার কিন্তু কার্যকরী বল আসলে কি থাকবে? এই টি এর থেকে আমি ঘর্ষণ বলটা বিয়োগ করব। এবার ঘর্ষণ বলের সাথে আরেকটা অ্যাড হইছে কোনটা? mg sin থিটা, যেটা আসছে এটার উপাংশ থেকে। তাহলে এবার কিন্তু কার্যকরী বল কি হবে? f সমান সমান ma সমান সমান টি এর থেকে তুমি জাস্ট এই টোটাল জিনিসটা বিয়োগ করো, mg sin থিটা প্লাস fk। দেখা বুঝতে পারতেছো কিনা? এবার তোমাকে যদি বলে ত্বরণ বের করতে, জাস্ট এই m টা বাদ করে দাও, যাতে ত্বরণ তুমি পাই ফেলো। তাহলে ত্বরণ a সমান সমান হচ্ছে t মাইনাস mg sin থিটা প্লাস fk, আর নিচে আছে কত? m। ঠিক আছে, প্রযুক্ত বল, কার্যকরী বল, ত্বরণ, প্রতিক্রিয়া চলে গেল। এবার তোমার বলা হইলো যে এই দিকে ঠিকই বল প্রয়োগ করছি, গতীয় ঘর্ষণ কাজ করছে, তার গতিও ঘটছে বাট সমবেগে ঘটছে। তাহলে আগের মতোই এটার মান হবে কত? শূন্য, ত্বরণের মান হবে শূন্য। ঠিক আছে, বুঝছো? আমরা এবার এটা
সর্বশেষ কেসটা একটু দেখতে চাচ্ছি, চলো শুরু করি। এখন থেকে এটা সর্বশেষ কেসটা আরো বেশি ইন্টারেস্টিং। এবার তুমি টান বলটা ওই সময় কিন্তু তুমি এই তলের সমান্তরালে প্রয়োগ করছিলা। এবার তুমি তলের সমান্তরাল না, তুমি তলের সাথে থিটা কোণে প্রয়োগ করলা। তো তলটাকে আমি একটু এটার সাথে ব্যালেন্স করার জন্য এটাকে একটু উপরে বিবেচনা করলাম আগের মতোই, মানে তলের সমান্তরাল একই কথা। তাহলে আমি এবার এই তলের সাথে থিটা কোণে, যেহেতু এটা থিটা ছিল তাহলে এটাকে আমরা আলফা বলতে পারি। হ্যাঁ, আলফা কোণে টান মারলাম, অর্থাৎ টান বলটা হচ্ছে এবার এই যে টি। ঠিক আছে, এই আলফাটা কার সাথে? এই টোটাল তলের সাথে কিন্তু। তো এখানে তো আমরা বার কেন্দ্র থেকে সব হিসাব করতেছি, তাই এই তলটাকে এখানে আঁকলাম। একই জিনিস তুমি ওই এটাকে নিচেও আঁকতে পারতা, কোনো সমস্যা নেই। জাস্ট তুমি এবার বুঝতে পারতেছি কিনা। তো এবার তুমি আগের মতোই উপাংশে ভাগ করবা। টি তো আর এখানে সম্পূর্ণটা প্রয়োগ হবে না, টি এর একটা উপাংশ এদিকে যাবে, একটা উপাংশ এদিকে যাবে। তাহলে আমরা একটা উপাংশ দেখাই এদিকে। এই টি এর এইখানে কাজ করবে হচ্ছে mg cos আলফা, আর এই দিকে কাজ করবে হচ্ছে mg না সরি টি cos আলফা, মানে টি এর আনুভূমিক উপাংশ, আর এইদিকে হচ্ছে টি sin আলফা। আর আগের বলগুলো কিন্তু এগুলো কিভাবে আঁকছি তোমরা জানো, এই কারণে আমি আর ব্যাখ্যাটা দিলাম না। তাহলে এখন খেয়াল করো, এইবার কিন্তু আর সমান সমান mg হবে না, কারণ আর এর সাথে দেখা লাগে আছে কি টি sin থিটা। তাহলে আর প্লাস টি sin থিটা সমান সমান এবার mg হবে। তবে আমরা এখানে লিখতে পারি আর প্লাস টি সাইন আলফা সমান সমান এইবার mg হবে, কারণ এবার আর এর সাথে একটা যুক্ত ছিল। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে উপর সমান সমান নিচ, তাহলে উপরে আছে কি আর প্লাস টি সাইন আলফা, নিচে আছে mg cos থিটা। তাহলে এখানে আর সমান সমান হচ্ছে mg cos থিটা আছে, সরি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি আর সমান সমান mg cos থিটা মাইনাস টি সাইন আলফা। তাহলে এই গেল প্রতিক্রিয়ার মানটা, বুঝতে পারছো না? তুমি আগে কি লিখছিলা আর সমান সমান mg cos থিটা, তো এবার তো আর এর সাথে আরেকটা কি যুক্ত হইছে টি sin আলফা, তাহলে আর প্লাস টি sin আলফা টোটাল মিলে হইতাছে mg cos থিটা। ক্লিয়ার? এখন আমরা প্রযুক্ত বলটা বের করি। তাহলে প্রযুক্ত বল কোনটা হইতাছে? টি দিয়ে প্রযুক্ত করতে ঠিকই, বাট আসলে প্রযুক্ত কাজ হইছে কতটুকু? টি cos আলফা দ্বারা কিন্তু। তাহলে অফ কোর্স এখানে প্রযুক্ত বল কিন্তু টি cos আলফা, টি cos আলফা। তুমি স্মরণ ঘটাইছো কোন দিকে? এই দিকে। ঘটাও নাই, স্মরণ এখনো ঘটাও নাই, মানে স্মরণ ঘটাতে চাইতেছো কেন? কারণ বস্তুটা এখনো স্থির আছে। তাহলে এবার কিন্তু টি cos আলফা আর এই যে mg sin থিটা, যদি তলটা অমসৃণ হয় তাহলে এইখানে fs ক্রিয়া করবে। তাহলে অফকোর্স এবার কিন্তু তুমি লিখবা টি cos আলফা প্রযুক্ত বল, এটা কার সমান হবে? mg sin থিটা প্লাস fs এর সমান হবে। তাহলে এটা সমান সমান, এবার তুমি ডাইরেক্ট fs লিখতে পারো না, তুমি লিখবা কি mg sin থিটা প্লাস fs। বুঝছো তো? আগে কি লিখছিলা? আগে তো শুধু টিটাই এখানে সরাসরি প্রয়োগ হয়েছিল, তখন লিখছিলা টি সমান সমান mg sin থিটা প্লাস fs। এখন তো আর টি প্রয়োগ হয় না, টি এর একটা উপাংশ এদিকে প্রয়োগ হয়েছে, তাহলে টি cos আলফা সমান সমান mg sin থিটা প্লাস fs। বুঝছো? তো এই হচ্ছে এটা স্থিতি ঘর্ষণের বেলায়। কিভাবে বুঝলাম স্থিতি ঘর্ষণ? কারণ fs এর মান তোমার কাছে দেওয়া থাকবে। তো এবার যদি গতীয় ঘর্ষণের বেলায় হয়, অর্থাৎ এবার তুমি ফোর্স প্রয়োগ করছো ঠিকই, এখানে ফোর্স প্রয়োগ করা সত্ত্বেও স্মরণ ঘটা নাই। এবার তুমি ফোর্স প্রয়োগ করছো ঠিকই এবং তুমি স্মরণও ঘটাইছো, তাহলে অফকোর্স এইদিকে কাজ করতেছে কে? টি cos থিটা, টি cos আলফা। তাহলে আমি এখানে এটার প্রযুক্ত বলটা লিখে ফেলি টি cos আলফা, ঠিক আছে। আর প্রতিক্রিয়া বলের মানটা আমি লিখে ফেলি। প্রতিক্রিয়া বলটা কি? আগের মতোই, উপরে হচ্ছে আর প্লাস টি sin আলফা, আর নিচে হচ্ছে mg cos থিটা, ঠিক আছে। আলফা কি? আলফা হচ্ছে আমি ভূমির সাথে যেই কোণে টানতেছি, আর থিটা কি? থিটা হচ্ছে এই যে আনত যেই কোণে। তাহলে অফকোর্স এখানে আর এর মান হচ্ছে mg cos থিটা মাইনাস টি sin আলফা। দেখো বুঝতেছো কিনা? আমি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে সকল ইন ডিটেইলস আলোচনা করতেছি। তো এখন প্রযুক্ত বল পেলাম, প্রতিক্রিয়া পেলাম, এবার কার্যকরী বল। কার্যকরী বল কি? কার্যকরী বল হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে প্রযুক্ত হয়েছে কত? টি cos আলফা। এবার মাইনাস কিন্তু তুমি টোটাল এই জিনিসটা মাইনাস করবা। এবার কিন্তু আর এখানে fs না, এবার হচ্ছে fk। এবার সমান সমান কি? fk কিন্তু। তাহলে এবার তুমি যদি কার্যকরী বলটা বার করো, তাহলে এটা হচ্ছে f সমান সমান ma সমান সমান কি হবে বলো? এই টি cos আলফা থেকে তুমি টোটাল এই জিনিসটা বিয়োগ করবা, কি? fk প্লাস mg sin থিটা বিয়োগ করবা, এই টোটাল জিনিসটা, ঠিক আছে।
আর যেহেতু ওই দিকে স্মরণ করছে তাহলে এফ কে কিন্তু তার বিপরীত দিকে ক্রিয়া করে, মানে ঘর্ষণ বল সবসময় গতির বাধা সৃষ্টিতে ব্যবহৃত হয়। তাহলে এইখান থেকে তুমি এবার ত্বরণটা বের করতে পারো অফকোর্স। তাহলে ত্বরণের মান কি হচ্ছে, এ সমান সমান টি কজ আলফা মাইনাস এফ কে প্লাস এম জি সাইন থিটা বাই এম। এবার বললো তুমি ওইদিকে স্মরণ ঠিকই ঘটাইছো, বাট এবার তুমি সমবেগে স্মরণ ঘটাইছো, তাহলে জাস্ট এটার মান শূন্য, এটার মান শূন্য। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়টা। তো এবার যদি তোমার বলা হয় যে এই দিকে আবার একটা টি প্রয়োগ করলো এবং সেটা হচ্ছে বিটা কোণে, তখন তুমি এইভাবেই উপাংশগুলো নিয়ে নিয়ে তুমি আসলে ম্যাথগুলো করতে পারবা। যদিও এইভাবে কোশ্চেন আসে না, বাট একটু যদি হার্ড করা হয়, একটু ডিফিকাল্ট কোশ্চেন করা হয়, তাহলে এরকম একাধিক বল থাকলেও তুমি যদি উপাংশের বিভাজনটা বুঝতে পারো তাহলে তুমি ম্যাথগুলো করতে পারবা। ঠিক আছে? তো এই হচ্ছে মানে আমার তরফ থেকে এই হেলানো তলের ম্যাথগুলো করার জন্য একটা ছোট্ট একটা এক্সপ্লানেশন। এবং তোমরা কিন্তু এটা জানো যে এফ এস সমান সমান কি মিউ এস ইন্টু আর, আর এফ কে সমান সমান কি মিউ কে ইন্টু আর। তাহলে তুমি আর এর মান সূত্র দিয়ে আর বের করবা, মিউ এস এর মান কোশ্চেনে গিভেন থাকবে, মিউ কে এর মান কোশ্চেনে গিভেন থাকবে। তো এখান থেকে এফ এস এফ কে এর মান বের করবা। আবার কখনো কখনো কোশ্চেনে সম্পূর্ণ এফ এস সম্পূর্ণ এফ কে এটা দেওয়া থাকবে। ঠিক আছে? তো ইচ্ছে করলে আমরা কয়েকটা ম্যাথ করতে পারি এই কনসেপ্ট দিয়ে। তো আমি হইতে পারে যে ওই ম্যাথের পর্বটা একটা আলাদা একটা পর্ব করব, মানে এই সম্পর্কিত যেই ম্যাথগুলো আসে ওই ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি। তো আজকে এই পর্যন্তই। তো সবাই সুস্থ এবং ভালো থাকে, এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ ইউ ক্যান সাবস্ক্রাইব, তোমরা সাবস্ক্রাইবটা করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবে। স্টে কানেক্টেড উইথ সাকিবস ক্লাসরুম। আসসালামু আলাইকুম।